হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে টি.এস. এলিয়টের লেখা একটা বিখ্যাত কবিতা, যার নাম হচ্ছে দ্য হলো ম্যান। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হলো ম্যানের ওপর একটা ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমরা বেসিক্যালি কি করব? এই ক্লাসে আমরা বেসিক্যালি এই যে হলো ম্যান কবিতাটা আছে, এই কবিতাটার টোটালি যে ব্যাকগ্রাউন্ডটাকে জানবো। দেখো, হলোম্যান একটা মানে মডার্নিস্ট পোয়েম, এবং এই কবিতায় অনেক ইমেজেস, অনেক সিম্বল, অনেক থিমস আছে। তো সেগুলোকে জানতে হলে আমাদের টোটাল একটা ইন্ট্রোডাকশন করতে হবে। ইন্ট্রোডাকশন না করলে আমরা ক্লাসটাকে বুঝতে পারবো না। আমরা পরবর্তী ক্লাসগুলোতে কি করব, এই হলোম্যানের যে টেক্সটটাকে সেটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নেবো। তো আজকের ক্লাসে আমরা জাস্ট হলোম্যানের একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস বা ইন্ট্রোডাকশন ক্লাস করব। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি আমাদের হলোম্যানের যে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন ক্লাস। তো আশা করছি সবাই ভালো আছো, সবাই এই লকডাউনের মধ্যেও পড়াশোনা করার চেষ্টা করছো। তো চলো সবাইকে হ্যালো, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি, দ্য হলোম্যান বাই টি.এস. এলিয়ট। তো দেখো, প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কবিতাটা কখন লেখা হচ্ছে। তো দেখো, কবিতাটা লেখা হচ্ছে 1920 থেকে 1924 এর মধ্যে, মানে 1920 সাল থেকে 1924 সালের মধ্যে আমাদের এই কবিতাটা কি হচ্ছে, লেখা হচ্ছে। তো তখন আমরা জানি যে এলিয়ট বেসিক্যালি কি করতেন। এলিয়ট বেসিক্যালি ম্যাক্সিমাম কবিতা ফ্র্যাগমেন্টস এর আকারে লিখতেন, মানে টুকরো টুকরো করে লিখতেন। পরবর্তী ক্ষেত্রে তিনি সেগুলোকে সমস্তগুলোকে জুড়ে দিতেন, এবং জুড়ে দিয়ে একটা টোটাল কবিতা তৈরি হতো। দেখো, এলিয়টের এই জুড়ে দেওয়ার কাজ, এই কাজটাতে এলিয়টকে হেল্প করতো কে? এজরা পাউন্ড। এজরা পাউন্ডের নাম আমরা জানি, একজন বিখ্যাত ইমাজিস্ট পোয়েট এবং একজন বিখ্যাত ক্রিটিক, প্লাস আমাদের এলিয়টের খুব ভালো একজন বন্ধু। তো তিনি কি করতেন, তিনি এলিয়টের ম্যাক্সিমাম কবিতাকে এডিট করতেন, বা ম্যাক্সিমাম কবিতাকে তিনি রিভিউ করতেন, এবং রিভিউ করে সেই কবিতাগুলোতে কোনো যদি মিস্টেক্স থাকতো বা কিছু পরিবর্তন করার প্রয়োজন হতো, সেই সাজেশনটাকে দিতেন আমাদের এজরা পাউন্ড দিতেন। তো এলিয়টের এই যে হলোম্যান কবিতাটা, যেটা 1920 থেকে 1924, এই 4 সালের মধ্যে বিভিন্ন ফ্র্যাগমেন্টে লেখা হয়েছে, বিভিন্ন ভাঙা ভাঙা অংশে লেখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এলিয়ট সেগুলোকে জুড়ে দেন। তো বেসিক্যালি এই ফ্র্যাগমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে কি, সং ফর দ্য অফেরিয়ান। এই সং ফর দ্য অফেরিয়ান, এটা কিন্তু আজকের যে মডার্ন বা আজকের যে এখনকার যে মানে প্রেজেন্ট যে হলোম্যান টেক্সট আছে, এই হলোম্যান টেক্সটের কিন্তু এটা একটা বেস বলতে পারি। আমরা এলিয়টের যদি এই হলোম্যান কবিতাটাকে যদি স্ট্রাকচারালি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এলিয়ট কিন্তু প্রথমে সং ফর দ্য অফেরিয়ান নামে একটা কবিতা লিখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি সেটাকে ডেভেলপ করে সেটাকে তিনি কি করেন, আমাদের হলোম্যান হিসাবে কবিতাটাকে পাবলিশ করেন। কিন্তু এলিয়ট বেসিক্যালি হলোম্যান থেকে একটানা লেখেননি, তিনি কি করেছিলেন, তিনি পার্ট বাই পার্ট কবিতাটাকে লিখেছিলেন, এবং কবিতাটার প্রথম দিকের নাম ছিল সং ফর দ্য অফেরিয়ান। পরবর্তী ক্ষেত্রে এলিয়ট টোটাল পার্টগুলোকে, যে 5টা পার্ট আছে হলোম্যানের, সবগুলোকে একত্রিত করে কিন্তু হলোম্যান কবিতাটা তিনি লিখেছেন। তা দেখো, রিটেন ডেটটা আমরা পেয়ে গেলাম এবং রিটেনটা আমরা জেনে গেলাম। তো দেখো, সেকেন্ড আমরা জানি পাবলিকেশন। তো এই কবিতাটা কখন পাবলিশড হচ্ছে। তো দেখো, প্রথমত এলিয়ট এই কবিতাটা পাবলিশ করতে চেয়েছিলেন ওয়েস্টল্যান্ডের সাথে। মানে কি চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে এই হলোম্যান কবিতাটা ওয়েস্টল্যান্ডেরই একটা পার্ট হবে। কিন্তু তাকে এজরা পাউন্ড সেটা বারণ করেন। এজরা পাউন্ড বলেন না, যে এলিয়ট তুমি হলোম্যান কবিতাটাকে অন্যভাবে পাবলিশ করো, বাট ওয়েস্টল্যান্ডটার সাথে তুমি এটাকে জুড়ে দিও না। সেই কারণে এলিয়ট কি করেন, এলিয়ট এই হলোম্যান কবিতাটাকে ওয়েস্টল্যান্ড থেকে এক্সক্লুড করে নেন, মানে বাদ দিয়ে দেন। তিনি কিন্তু প্রথমে প্ল্যান করেছিলেন, কি প্ল্যান করেছিলেন, যে তিনি এই টোটাল কবিতাটাকে ওয়েস্টল্যান্ডের একটা পার্ট হিসাবে জুড়ে দেবেন। কারণ ওয়েস্টল্যান্ডেও 5টা পার্ট আছে আমরা জানি। তো ওয়েস্টল্যান্ডের পার্টে জুড়ে দেবেন তিনি ভেবেছিলেন, বাট তিনি এজরা পাউন্ডের রিকোয়েস্টে তিনি কিন্তু কবিতাটাকে ওয়েস্টল্যান্ডের পার্ট হিসাবে জুড়ে দেননি। তিনি পরবর্তী ক্ষেত্রে কি করছেন, 23 নভেম্বর 1925-এ তিনি এই কবিতাটা পাবলিশ করছেন, এবং কবিতাটা যে কালেকশনের আন্ডারে পাবলিশ হচ্ছে, সেই কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস 1909 টু 1925। এই কালেকশনটার আন্ডারে এলিয়ট 1925-এ, যেটা 23 নভেম্বর, তিনি তার হলোম্যান কবিতাটা পাবলিশ করছেন। তা দেখো, বেসিক্যালি আমরা প্রথমে কি জানলাম, প্রথমে আমরা হলোম্যান কবিতাটার রিটেন ডেট জানলাম এবং পাবলিকেশন ডেটটা জেনে গেলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডের এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো আমাদের যে কোনো রাইটিং পড়তে হলে, যে কোনো রাইটিং জানতে হলে আমাদের রিটেন এবং পাবলিকেশনটা কিন্তু আগে জানতে হবে। তা আমরা কি করলাম, রিটেন এবং পাবলিকেশনটা জেনে নিলাম। তো চলো আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। আমরা দেখো নেক্সট পাচ্ছি টাইটেল। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কি সিম্বলাইজ করছে।
দেখো এই টাইটেলটা বেসিক্যালি অনেকগুলো থিমকে সিম্বলাইজ করছে। হলো ম্যান, দেখো হলো ম্যান এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে হলো, একটা হচ্ছে মেন। হলো মানে কি? হলো মানে হচ্ছে এমটি, ফাঁকা বা নাথিং, যার মধ্যে কিছুই নেই, ফাঁকা ফাঁপা একটা জায়গাকে হলো বলা হয়। আর এই যে মেন ওয়ার্ডটা, এই মেন ওয়ার্ডটা সিম্বলাইজ করছে আমাদের যে মডার্ন জেনারেশন, সেই মডার্ন জেনারেশন। তো টোটাল কবিতার যে টাইটেল, এই টাইটেলটা কিন্তু টোটাল সিম্বলাইজ করছে দ্য কন্ডিশন অফ দ্য মডার্ন পিপল। এই আধুনিক মানুষদের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে কিন্তু টোটাল কবিতাটার টাইটেলটা সিম্বলাইজ করছে। এছাড়াও এই টাইটেলটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই যে আধুনিক মেন মানে আমরা বলো বা আরো যারা রয়েছে, তাদের যে লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশন। আজকে এই লকডাউনের পার্সপেক্টিভে ভেবে দেখো, আজকে দেখো আমরা সবাই বেঁচে আছি ঠিকই, বাট আমাদের সিচুয়েশন কিন্তু হলোম্যানদের মতো হয়ে গেছে। আমরা সবাই কিন্তু ফাঁকা হয়ে গেছি, এমটি হয়ে গেছি, এবং আমরাও কিন্তু লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশনে রয়েছি। এবং এই যে হলোম্যান, এই টাইটেলটা কি তুলে ধরছে? এই লিভিং ইন এ ডেথ লাইক সিচুয়েশনের মাধ্যমে আমাদের লাইফের যে ফেলিওর, আমাদের লাইফের যে ব্যর্থতা, আমাদের লাইফের যে এক্সাইল মানে আমাদের লাইফের যে নির্বাসন, আমরা যে একা একা প্রত্যেকেই নির্বাসিত হয়ে আছি, আমরা যে প্রত্যেকেই একা একা সাফার করছি, এই সাফারিংটাকে তুলে ধরছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি এই যে হলোম্যান টাইটেলটা, এই টাইটেলটা সিম্বলাইজ করছে আমাদের ফিউটিলিটি এবং আমাদের মনের মধ্যে যে ভ্যাকেন্ট সিচুয়েশন, আমাদের যে ফাঁকা ভাব, আমাদের যে থিম অফ এলিয়েনেশন, আমরা যে প্রত্যেকেই এলিয়েনেটেড, আমরা যে প্রত্যেকেই একা একা বেঁচে আছি, এই যে একাকিত্বটাকে, এই আমাদের লোনলিনেসটাকে সিম্বলাইজ করছে কোনটা? আমাদের এই টাইটেলটা। তা টাইটেলটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। হলো, হলো মানে ফাঁকা, এমটি। আর মেন মানে হচ্ছে সিম্বলাইজেস দ্য মডার্ন পপুলেশন অর দ্য মডার্ন জেনারেশন অর দ্য মডার্ন পিপল। তাহলে এই হলোম্যানের মাধ্যমে, এই যে টাইটেলের মাধ্যমে কবি বুঝিয়ে দিলেন যে তার কবিতার থিম হচ্ছে এই আধুনিক মানুষদের যে লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশন বা হলো কন্ডিশন, বা আমাদের লাইফের যে ফিউটিলিটি, আমাদের লাইফের যে ভ্যাকেন্ট সিচুয়েশন, বা আমাদের লাইফের যে এক্সাইল বা লাইফের যে এলিয়েনেশন, যে একাকিত্ব, যে আমরা প্রত্যেকেই একা। দেখো জন্মেছি একা, মরেছিও একা, মরতে হবে একা, এবং এই যে জন্মেছি একা, বেঁচে আছি একা এবং মরতেও হবে একা, এই যে একাকিত্ব ব্যাপারটাকে এই হলোম্যান কবিতা কিন্তু সিম্বলাইজ করছে। বেসিক্যালি আমাদের যে লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশন বা আমাদের ফিউটিলিটি, আমাদের ব্যর্থতাগুলোকে কিন্তু হলোম্যান এই টাইটেলটা সিম্বলাইজ করছে। তারপর টাইটেলটার আমরা মানেটা বেসিক্যালি জেনে গেলাম। এরপর নেক্সট কি জানবো? নেক্সট জানবো দেখো আমরা সোর্স অফ দ্য টাইটেল। এই যে এলিয়ট কবিতাটা লিখলেন, এই কবিতার টাইটেলের সোর্স কি? দেখো সোর্স হিসেবে আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, আমরা তিনটে পয়েন্টকে পাচ্ছি। তিনটে পয়েন্টকে আমরা জেনে নিই যে কি কি সোর্স এলিয়ট ইউজ করবে। প্রথমত এই যে হলোম্যান, এই টাইটেলটা এলিয়ট দুটো রাইটিংকে মিশিয়ে করেছে। একটা রাইটিং কি? একটা হচ্ছে উইলিয়াম মরিসের লেখা একটা রাইটিং, যার নাম হচ্ছে দ্য হলো ল্যান্ড। কি নাম? দ্য হলো ল্যান্ড। আর আরেকটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর লেখা একটা কবিতা, যার নাম হচ্ছে দ্য ব্রোকেন ম্যান। উইলিয়াম মরিসের লেখা একটা রোমান্স, যার নাম হচ্ছে দ্য হলোল্যান্ড, এবং রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য ব্রোকেন ম্যান। এই দুটো, এই হলোল্যান্ড এবং ব্রোকেন ম্যান, এই দুটোকে মিলিয়ে এলিয়ট কিন্তু তার কবিতার টাইটেল হলোম্যান তৈরি করেছেন। দেখো আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি, আমি অলরেডি এলিয়টের ওপর একটা জেনারেল ইন্ট্রোডাকশন করিয়েছি। সেই জেনারেল ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছি, কি বলেছি? যে এলিয়ট সবসময় তার যে সমস্ত কবিতা বা রাইটিং, সেগুলো কিন্তু তিনি অনেকের কাছ থেকে ধার নিয়ে লিখেছেন, মানে বেসিক্যালি কপি করে লিখেছেন। এটাকে বলা হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। তাহলে এখানেও দেখে এই যে হলোম্যান টাইটেলটা, এটা আমরা বেসিক্যালি কি পেলাম? দুটো সোর্স পেয়ে গেলাম। একটা সোর্স কি? উইলিয়াম মরিসের লেখা দ্য হলোল্যান্ড, এবং আরেকটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য ব্রোকেন ম্যান। এলিয়ট কি করছেন? দুটোকে মিলিয়ে লিখছেন। এই হলোল্যান্ডের হলোটাকে নিয়ে নিচ্ছেন, ব্রোকেন ম্যানের ম্যানটাকে নিয়ে নিচ্ছেন, এবং এলিয়ট তার টাইটেল দিচ্ছেন কি? হলো ম্যান। তাহলে বুঝতে পারছো প্রথম সোর্স আমরা পেয়ে গেলাম এলিয়টের টাইটেলের। সেকেন্ড কি? সেকেন্ড এই যে হলোম্যান, এই হলোম্যান ফ্রেজটা কিন্তু আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক জুলিয়াস সিজারে দেখতে পাই। জুলিয়াস সিজারে কি দেখতে পাই? ব্রুটাস। ব্রুটাস এক জায়গায় কমেন্ট করছে এবং তিনি
ব্রুটাস একটা ফ্রেজ ইউজ করছে, এই হলোম্যান ফ্রেজটা ইউজ করছে। ব্রুটাস নিজেকে হলোম্যান হিসাবে সিম্বলাইজ করছে। ব্রুটাস বলছে আমার জীবনে সবকিছুই ফাঁকা হয়ে গেছে এবং কন্ডিশনটা আমার হলোম্যানদের মতো হয়ে গেছে। এটা ব্রুটাস বলছে কোথায়? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজারে। এলিয়ট কিন্তু এখান থেকেও টাইটেলটাকে কি করেছেন, অনেকটা ইন্টারটেক্সচুয়াল করেছেন, তিনি তার নিজের কবিতায় ইউজ করছেন। থার্ড সোর্স হিসাবে আমরা বলতে পারি যে এলিয়ট জোসেফ কনরাডের লেখা বিখ্যাত একটা নভেল যার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এই হার্ট অফ ডার্কনেসের যে মুখ্য ক্যারেক্টার তার নাম হচ্ছে মার্লো, এবং মার্লো যার সাথে অ্যাসোসিয়েটেড, যাকে খুঁজতে মার্লো বেরোচ্ছে, তার নাম হচ্ছে মিস্টার কুর্জ। এই মিস্টার কুর্জকেও কিন্তু হার্ট অফ ডার্কনেস নভেলে একজন হলোম্যান হিসাবে দেখানো হয়েছে, যে মিস্টার কুর্জ তার জীবনের সমস্ত যে সিভিলাইজড ওয়েগুলোকে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে টোটালি একটা ফিউটাইল সিচুয়েশন, একটা এক্সাইল সিচুয়েশনে চলে গেছে, একটা এলিয়েনেশন স্টেটে চলে গেছে, একটা একাকিত্বে চলে গেছে। সেই একাকিত্বকেও কিন্তু জোসেফ কনরাড একটা হলোনেসের মাধ্যমে দেখিয়েছেন, একটা এমটিনেসের মাধ্যমে দেখিয়েছেন। তাহলে এলিয়ট কিন্তু তার থার্ড সোর্স হিসাবে এই জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস এই নভেলটাকেও কিন্তু ইউজ করছেন। তা দেখো টাইটেলের আমরা তিনটে সোর্স পেয়ে গেলাম। তাহলে বুঝতেই পারছো এলিয়টের কবিতা কতটা জটিল, তিনি একটা টাইটেলের জন্য কতগুলো রাইটিংকে ফলো করছেন। তার মানে বুঝতেই পারছো যখন টেক্সটটা আমরা পড়বো, টেক্সটের মধ্যে আমরা কত কিছু পাবো। তাহলে এলিয়ট এই ধরনের রাইটার, এই জন্য এলিয়ট এতটা জটিল আমাদের কাছে। তাই আমাদের এলিয়টকে জানতে হলে প্রত্যেকটা ইন্ট্রোডাকশন ভালো করে জানতে হবে। তারপর টাইটেলের সোর্সটা আমরা পেয়ে গেলাম, আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট পয়েন্টে কি দেখছি আমরা? সোর্স অফ দ্য পোয়েম। তা টাইটেলের যে সোর্সটা পেয়ে গেলাম, টোটাল যে কবিতার যে থিমটা, এই টোটাল কবিতার যে সোর্সটা কি? দেখো এলিয়ট তার কবিতাতে সবসময় বা যে কোনো রাইটিং এ তিনি মেনি সোর্স ইউজ করতেন, অনেক সোর্স ইউজ করতেন। তার এই সোর্স ইউজ করার টাইম মানে টেকনিকটাকে আমরা কি বলে থাকি? ইন্টারটেক্সচুয়ালিটি বলে থাকি। ইন্টারটেক্সচুয়ালিটি কথাটার মানে কি? আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি, আরো একবার বলে দিচ্ছি। ইন্টারটেক্সচুয়ালিটি কথার মানে হলো যে অন্যান্য রাইটারদের রাইটিং থেকে ইনফ্লুয়েন্স হয়ে সেই সমস্ত রাইটারদের রাইটিং এর কিছু ফ্রেজ বা কিছু জায়গাকে নিজের কবিতা বা নিজের রাইটিং এ ইউজ করা, তাকে বলা হয় কি? ইন্টারটেক্সচুয়ালিটি। তো এলিয়ট সেটাই করেছেন। এলিয়টের এই হলোম্যানে আমরা প্রচুর পরিমাণে ইন্টারটেক্সচুয়ালিটি পাবো, প্রচুর পরিমাণে বাইরের টেক্সটের রেফারেন্স পাবো, প্রচুর পরিমাণে অ্যালিউশনস পাবো। বেসিক যে সোর্সটা কি? দেখো বেসিক সোর্স হচ্ছে দাঁতের লেখা একটা বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি। দাঁতের লেখা এই ডিভাইন কমেডি এলিয়টের কবিতা, হলোম্যানের জন্য একটা বিখ্যাত সোর্স। আমরা হলোম্যানের ম্যাক্সিমাম লাইন যখন আমরা পড়বো, আমরা অ্যানালাইসিস করব, আমরা দেখতে পাবো যে দাঁতের লেখা ডিভাইন কমেডি থেকে কিন্তু এলিয়ট প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছেন এবং ইন্টারটেক্সচুয়ালিটি তিনি ইউজ করেছেন। তিনি ডিভাইন কমেডির অনেক ফ্রেজ, অনেক জায়গা, অনেক লাইনকে তিনি ডাইরেক্টলি তার কবিতায় কোট করেছেন। এছাড়াও কি পাবো? এছাড়াও আমরা পাবো জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস পাবো। তাছাড়া কি পাবো? তাছাড়া পাবো জুলিয়াস সিজার বিখ্যাত কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজারের যে গল্প, জুলিয়াস সিজারের গল্প থেকেও আমরা পাবো। আর কি পাবো আমরা? আর পাবো টু এ স্কাইলার, যেটা ফিবি শেলি লিখেছেন, সেখানকারও রেফারেন্স পাবো। এছাড়াও আরো অনেক ছোটখাটো রেফারেন্স আছে, সেগুলো যখন আমরা টেক্সটটা পড়বো তখন আমরা টোটালি সমস্ত রেফারেন্স গুলোকে জানবো। তাহলে বুঝতেই পারছো এলিয়ট তার কবিতায় কিন্তু অনেক সোর্স ইউজ করেছেন। বাট বেসিক যদি আমরা সোর্স বলতে পারি, টোটাল থিমাটিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের দাঁতের লেখা দ্য ডিভাইন কমেডি। এই ডিভাইন কমেডির ইনফার্নো সেকশন থেকে, পুরগাটরিও সেকশন থেকে এবং প্যারাডিসো, এই যে তিনটে সেকশন, এই তিনটে সেকশন থেকে কিন্তু এলিয়ট প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স হয়ে তার কবিতায় ইউজ করেছেন। তাহলে কবিতার সোর্স আমরা পেলাম। আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে এপিগ্রাফ। দেখো এপিগ্রাফ কথাটার মানে আগে আমরা জেনে নিই। এপিগ্রাফ কথাটার মানে হলো যে আমি মনে করে একটা রাইটিং লিখছি, আমি রাইটিংটা লেখার আগে রাইটিং এর শুরুতে দুটো লাইনকে অ্যাড করলাম বা চারটে লাইনকে অ্যাড করলাম বা একটা প্যারাকে অ্যাড করলাম। তো সেই প্যারাটা বেসিক্যালি আমি কি করলাম? সেটা আমার নিজের লেখা নয়,
সেটা আমি অন্য কোনো রাইটারের রাইটিং থেকে হুবহু কপি পেস্ট করে দিলাম এবং ওই যেটা কপি পেস্ট করলাম সেটার মাধ্যমে কিন্তু আমি আমার টোটাল যে রাইটিংটা সেই রাইটিংটার থিমটাকে তুলে ধরলাম, একে বলা হয় এপিগ্রাফ। তাহলে এপিগ্রাফ বেসিক্যালি হলো অন্য এক ধরনের অন্য একটা রাইটারের রাইটিং এর একটা অংশ, যেটাকে আমাদের কোনো রাইটার তার রাইটিং এর প্রথমে ইউজ করবে এবং যেটা তার রাইটিং এর সমস্ত যে থিম বা থিমটাকে প্রেজেন্ট করবে তাকে বলা হচ্ছে এপিগ্রাফ। তাহলে এই কবিতায় আমরা দুটো এপিগ্রাফ দেখতে পাই, একটা আমরা দেখতে পাই হেডিং এপিগ্রাফ, একটা হচ্ছে কবিতার এপিগ্রাফ। দেখো হলোম্যানের একটা হেডিং এপিগ্রাফ আছে, তাকে সেকশন হেডিং এপিগ্রাফ বলা হয়, যেটা প্রথমে হেডিং এ দেওয়া আছে, তারপর কবিতার টাইটেলটা আছে, টাইটেলের নিচে আরেকটা এপিগ্রাফ আছে, তাহলে দুটো এপিগ্রাফ দেখতে পাই। প্রথম যে একটা এপিগ্রাফ, প্রথম এপিগ্রাফে কি আছে দেখো, মিস্টার কুর্জ হি ডে, এটা লেখা আছে। তাহলে এই এপিগ্রাফটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই এপিগ্রাফটা নেওয়া হয়েছে জোসেফ কনরাডের লেখা বিখ্যাত নভেল দ্য হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস নভেলটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো এই মিস্টার কুর্জ হি ডেড, এটা মানে হলো মিস্টার কুর্জ ইজ ডেড, এই মিস্টার কুর্জ মারা গেছেন, এই রিপোর্টটা একজন আফ্রিকান সার্ভেন্ট, মিস্টার কুর্জের একজন আফ্রিকান সার্ভেন্ট, আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট মানে মার্লো, যে কুর্জকে খুঁজতে বেরিয়েছিল, সেই মার্লোকে রিপোর্টটা দিচ্ছে। কে দিচ্ছে? একজন আফ্রিকান সার্ভেন্ট। কি রিপোর্ট দিচ্ছে? মিস্টার কুর্জ হি ডেড। এবং মারা যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি মিস্টার কুর্জ তিনি যে ওয়ার্ড গুলো বলে মারা যাচ্ছেন সেটা হচ্ছে দ্য হরর, দ্য হরর। তাহলে দেখো এই যে এপিগ্রাফটা মিস্টার কুর্জ হি ডেড, এটা এলিয়টের যে কবিতা হলোম্যান, হলোম্যান কবিতার যে থিম, সেই থিমটাকে কিন্তু প্রেজেন্ট করে দিল। কিভাবে প্রেজেন্ট করলো? দেখো মিস্টার কুর্জ তিনি যখন মারা যাচ্ছেন, তিনি মারা যাওয়ার সময় কি বলছেন? দ্য হরর, দ্য হরর। তিনি এই বাস্তবের যে হরর, এক্সিস্টেন্সের যে হরর, বেঁচে থাকার লড়াইয়ে যে হরর, যে একাকিত্ব, সেই একাকিত্বটাকে বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই কুর্জ মারা যাবার সময় দ্য হরর বলে মারা যাচ্ছেন। এবং এই হার্ট অফ ডার্কনেস এর যদি আমরা মেইন থিমটাকে নিয়ে আলোচনা করি, হার্ট অফ ডার্কনেস নভেলটা যদি মেইন থিমটা দেখি তাহলে কি দেখতে পাবো? হার্ট অফ ডার্কনেস একটা ফিউটাইল, একটা থিম অফ এলিয়েনেশন, থিম অফ লোনলিনেস এবং থিম অফ ফেলিওর, এই জিনিসগুলোকে দেখানো হচ্ছে। এবং আমরা এলিয়টের কবিতা হলোম্যান যখন পড়বো, হলোম্যানেও কিন্তু আমরা দেখতে পাবো এই মডার্ন মেনদের যে এলিয়েনেশন, যে একাকিত্ব, যে ফিউটাইল, যে ব্যর্থতা, যে এক্সাইল, আমাদের সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করছেন কে? আমাদের টিএস এলিয়ট। তাহলে বুঝতেই পারছো এলিয়ট প্রথম এপিগ্রাফের মাধ্যমে মিস্টার কুর্জ হি ডেড, এই এপিগ্রাফটার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তিনি তার কবিতায় যে থিমটাকে ইউজ করতে চলেছেন সেই থিমটা হচ্ছে কি? সেই থিমটা হচ্ছে ফিউটাইল সিচুয়েশন অফ দা মডার্ন মেন। আধুনিক মানুষদের মানে আমাদের, আমরা যারা মডার্ন মেন, আমরা যারা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার মেন, আমাদের যে এলিয়েনেশন, আমাদের লাইফের যে অ্যাবসার্ডিজম, সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করছে এলিয়টের কবিতা। তাহলে সেটা কিন্তু আমরা প্রথম এপিগ্রাফে বুঝতে পারলাম। আমরা চলে যাই সেকেন্ড এপিগ্রাফে। দেখো সেকেন্ড এপিগ্রাফ হচ্ছে এ পেনি ফর দ্য ওল্ড গাই। এই পেনি ফর দ্য ওল্ড গাই, এই এপিগ্রাফটা রেফার করছে কাকে? 1650-তে একটা ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে, যাকে বলা হয়ে থাকে কি? গান পাউডার প্লট অফ 1650, 1650 সালের গান পাউডার প্লট। এই গান পাউডার প্লট জিনিসটা কি বুঝিয়ে দিই। দেখো গাই ফক্স নামে একজন লোক ছিলেন, গাই ফক্স নামে একজন লোক ছিলেন। এই গাই ফক্স 1650 সালে একটা প্ল্যান করেছিলেন। গাই ফক্সের সাথে আরো অনেকজনই ছিলেন, বাট গাই ফক্স ছিলেন এই প্ল্যানের একজন বিখ্যাত লোক। তো গাই ফক্স বেসিক্যালি একজন রোমান ক্যাথলিক ছিলেন এবং তিনি কি প্ল্যান করেছিলেন, কি কনস্পিরেসি করেছিলেন?
তিনি 2 টন গান পাউডার মানে কি বারুদ, 2 টন বারুদ ব্যবহারের মাধ্যমে তিনি ইংল্যান্ডের যে পার্লিয়ামেন্ট এবং ইংল্যান্ডের সেই সময়কার রাজা কিং জেমস দ্য ফার্স্ট এই দুটোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, বাট তিনি উড়িয়ে দিতে পারেননি। গাই ফক্স ধরা পড়ে গেছিল। তাহলে গাই ফক্স ফেলিওর হয়েছিল তার প্ল্যানে। তাহলে এই যে এলিয়েট এ পেনি ফর দ্য ওল্ড গাই এই টার্মটা ইউজ করছেন, এই টার্মটা তিনি কোত্থেকে পেলেন? কি করে বুঝবো যেটা গাই ফক্সের ওপর? কি করে বুঝবো গান পাউডার প্লটের ওপর? দেখো, প্রত্যেক বছর ইউনাইটেড কিংডমে 5th নভেম্বর বা 6th নভেম্বর বিভিন্ন সময় হয়ে থাকে, বেসিক্যালি 5th নভেম্বর হয়। এই 5th নভেম্বর একটা অনুষ্ঠান হয় যাকে বলা হয় গাই ফক্স নাইট। কি বলা হয় তাকে? গাই ফক্স নাইট। এই যে গাই ফক্স নাইট এই যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানে আমরা কি দেখতে পাই? বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা বিভিন্ন লোকেরা তারা কি করে? ফায়ার ক্র্যাকার ফোটায়, মানে আতশবাজি ফোটায়, এবং গাই ফক্সের এফিজি তৈরি করে, গাই ফক্সের কুশপুত্তলিকা তৈরি করে, মানে খড় দিয়ে গাই ফক্সের একটা মূর্তি তৈরি করে এবং সেই মূর্তিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, ঠিক আমাদের রাবণ বধের মতো। দশহারার সময় হিন্দু মাইথোলজিতে আমরা হিন্দু ধর্মে কি দেখতে পাই? যে দশহারার দিন রাবণের মূর্তি জ্বালিয়ে ফায়ার ক্র্যাকারের মাধ্যমে সেই রাবণের মূর্তিকে টোটালি পুড়িয়ে দেওয়া হয়। ঠিক সেই রকমই ইংল্যান্ডে 5th নভেম্বর গাই ফক্স নাইট সেলিব্রেট করা হয়, এবং এই গাই ফক্স নাইট সেলিব্রেট করার জন্য সেখানকার বাচ্চা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েরা তারা কি করে? তারা বিভিন্ন বাড়িতে গিয়ে বেগিং করে। কিসের জন্য বেগিং করে? পেনি বেগিং করে, এ পেনি ফর দ্য গাই। তারা তাদের এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করার জন্য তারা কি করে? পেনি বেগ করে, টাকা চেয়ে বেড়ায়। এটা ট্র্যাডিশন যে টাকা দিন, আমরা ফায়ার ক্র্যাকার কিনবো, ফায়ার ক্র্যাকার কিনে কি করব? আমরা গাই ফক্সকে পোড়াবো। এই এ পেনি ফর দ্য গাই, এই যে বাচ্চাদের ইউজ করা এই টার্মটা, এই টার্ম থেকে এলিয়ট কি করলেন? তার কবিতার যে এপিগ্রাফ, সেই এপিগ্রাফটাকে লিখলেন আ পেনি ফর দ্য ওল্ড গাই। দেখো, আমরা বুঝে গেলাম যে গাই ফক্সের গান পাউডার প্লটের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড কোনটা? এ পেনি ফর দ্য ওল্ড গাই। তাহলে এটা কবিতার সাথে কি কি করে অ্যাসোসিয়েটেড? দেখো, কবিতার সাথে অ্যাসোসিয়েটেড দুটো দিক। একটা কি? একটা দেখো, গান পাউডার প্লট এটা একটা ফেলিওর প্লট, এটা ফেল হয়েছিল। তাহলে এর মাধ্যমে আমাদের মডার্ন মেইনদের যে ফেলিওর সিচুয়েশন সেটাকে প্রেজেন্ট করছে এক নাম্বার। 2 নাম্বার দেখো, এই যে গান পাউডার প্লট, এখানে গান পাউডার মানে বুঝতে হচ্ছে বারুদ, বারুদ দিয়ে টোটাল জায়গাটাকে ব্লাস্ট করে দেওয়া, উড়িয়ে দেওয়া, মানে একটা ডিস্ট্রাকশন। তাহলে এই কবিতার যে থিম অফ ডিস্ট্রাকশন, এই হলোমেনরা বা আধুনিক মানুষেরা ডে বাই ডে যে মোরালি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, আমাদের নৈতিকতার যে অধঃপতন ঘটছে বা নৈতিকতা যে দিন দিন আমাদের হারিয়ে যাচ্ছে, সেই ডিস্ট্রাকশনটাকেও কিন্তু সিম্বলাইজ করছে আমাদের এই সেকেন্ড এপিগ্রাফটা। তা দেখো, দুটো এপিগ্রাফের সোর্স এবং দুটো এপিগ্রাফের রিলেভেন্ট, কতটা রিলেভেন্ট সেটা আমরা পেয়ে গেলাম। আমরা চলে যাবো থার্ড জায়গায়, চলে যাই আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট আমরা কি পাচ্ছি? দেখো, দ্য স্পিকার। তাহলে এই কবিতার স্পিকার, দেখো বেসিক্যালি এই কবিতার যারা স্পিকার তাদেরকে আমরা বলতে পারি আ গ্রুপ অফ এক্সস্টেড ডিফিটেড পিপল। হেরে যাওয়া, বিধ্বস্ত হয়ে যাওয়া একটা মানুষের দল, মানে কারা? আমরা। দেখো, আমরা পরপর দুটো ওয়ার্ল্ড ওয়ার দেখেছি, পৃথিবীর যা বিধ্বংস দুটো ওয়ার্ল্ড ওয়ারে হয়ে গেছে। তাছাড়াও ডে বাই ডে আমাদের মধ্যে ক্রুয়েলটি বাড়ছে, হিংসা বাড়ছে, একে অপরের প্রতি হেট্রেড বাড়ছে। আমরা প্রত্যেকে কি হচ্ছি? এক্সস্টেড, ফ্রাস্ট্রেটেড, ডিফিটেড পিপলে পরিণত হচ্ছি। এবং এই ডিফিটেড, এই এক্সস্টেড সিচুয়েশন আমাদের মধ্যে এলিয়েনেশন তৈরি করছে, একাকিত্বতা তৈরি করছে। এই একাকিত্বতা এবং এই এক্সস্টেড ডিফিটেড সিচুয়েশনের যে মানুষ, তারাই হচ্ছে এই কবিতার স্পিকার। এলিয়েট তার কবিতার প্রথম লাইনে তাদেরকে হলোমেন বলছে। কি বলছেন? হলোমেন। তারা টোটালি সবকিছু হারিয়ে আজকে হলোতে পরিণত হয়েছে, আজকে ফাঁকা একটা মানুষে পরিণত হয়েছে, যাদের মধ্যে না কোনো ভালোবাসা আছে, না কোনো কম্প্যাশন আছে, না কিছু আছে। আজকে ভেবে দেখো, আজকে আমাদের মডার্ন সিচুয়েশন তাই।
আমাদের মধ্যে কোনো রকম কোনো ভালোবাসা নেই। আমাদের মধ্যে যেটা আছে লাভ মেকিং, আমরা লাভ মেকিং করি আর অ্যাক্টিং করি একে অপরের সাথে। আমাদের মধ্যে ভালোবাসা, কম্প্যাশন, একে অপরের প্রতি ভালোবাসা বা হেল্প করার যে প্রবণতা বা নৈতিকতা, সবকিছু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, সব কিছু এক্সস্টেড হয়ে গেছে, ডিফিটেড হয়ে গেছে। শুধু পড়ে রয়েছে কি ঘৃণা, হেট্রেড, স্বার্থপর, এই সব জিনিসগুলো। তো সেই তারাই হচ্ছে স্পিকার এই কবিতা। এবং আমরা যে কোনো এলিয়েটের কবিতা যদি পড়ি, এলিয়েটের কবিতা যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে জার্নি। আমরা একটা জার্নি দেখতে পাই। এলিয়েটের ক্যারেক্টার গুলো বা স্পিকার গুলো একটা জার্নিতে যায়। কেমন জার্নি? সেই জার্নিটা ফিজিক্যাল জার্নি হতে পারে, সেই জার্নিটা একটা স্পিরিচুয়াল জার্নি হতে পারে, বা সেই জার্নিটা বোথ ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল দুটোই হতে পারে। তাহলে আমরা এই স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল এই দুটো জার্নিকেই খুঁজে পাই কোথায়? এলিয়েটের কবিতাতে। আজকের এই যে কবিতা, এই যে স্পিকার, এই যে যারা কবিতাটা বলছে, এই যে হলোমেনরা, এই হলোমেনদের নিয়ে কবিতা, এই যে ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলোর মধ্যে আমরা কেমন জার্নি দেখবো? আমরা একটা স্পিরিচুয়াল জার্নি দেখবো। এবং সেই স্পিরিচুয়াল জার্নিতে আমরা খুঁজে পাবো কি? খুঁজে পাবো যে প্রত্যেকটা ক্যারেক্টার বা আমাদের স্পিকার গুলো বা স্পিকার কবিতার স্পিরিচুয়ালি ডেড হয়ে গেছে। ওই যে আমি একটু আগে বললাম লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশন, তাহলে মডার্ন ওয়ার্ল্ড এর যে লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশন, সেই লিভিং ইন এ ডেথ লাইক কন্ডিশনটাকেই প্রেজেন্ট করছে কিন্তু আমাদের এই হলোমেনরা। তাহলে বুঝতেই পারছো যে এলিয়েটের কবিতা একটা জার্নি পাবো। এখানেও স্পিকার একটা জার্নি দেখাবেন। কি জার্নি দেখাবেন? যে আমরা কিভাবে গ্র্যাজুয়ালি ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে আমরা ভাবছি আমরা উন্নতি করছি, বাট আমরা কিন্তু কোনো রকম উন্নতি করছি না। আমরা ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে আস্তে আস্তে ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছি? ধ্বংসের দিকে এগোচ্ছি। তার বড় প্রমাণ হচ্ছে আজকের এই করোনা ভাইরাস। দেখো আমাদের সায়েন্স আর টেকনোলজি যত উন্নত হয়েছে, তার একটা কার্স হিসাবে করোনা ভাইরাস কিন্তু প্রেজেন্ট হয়েছে। এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। আমরা ডে বাই ডে কিন্তু হঠাৎ করে শেষ হব না। এই করোনা ভাইরাসে কিন্তু কেউ শেষ হয়ে যাব না, কিন্তু ডে বাই ডে, ডে বাই ডে এইভাবে চলতে চলতেই কিন্তু আমরা শেষ হব। আমরা হঠাৎ করে দুম করে কেউ শেষ হব না। এই যে ব্যাপারটা, এই যে আমাদের স্পিরিচুয়াল ডেড, এই যে আমাদের নৈতিকতার যে অধঃপতন, আমাদের যে আধ্যাত্মিকতার অধঃপতন, আমরা যে প্রত্যেকেই কম্প্যাশন লেস হয়ে যাচ্ছি, এই ব্যাপারটাকে কিন্তু আমাদের স্পিকার প্রেজেন্ট করছে। তাহলে স্পিকার হচ্ছে একজন ফ্রাস্ট্রেটেড, একজন এক্সস্টেড, একজন ডিফিটেড, একজন মানে ফিউটাইল একজন মেন বা গ্রুপ অফ মেন। তাহলে দেখো আমরা স্পিকারকে পেয়ে গেলাম। আমরা নেক্সট সেকশনে চলে যাই। নেক্সট সেকশনে আমরা কি পাচ্ছি? থিম। তা দেখো এলিয়েটের কবিতার থিম গুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা কবিতার থিমকে কিন্তু জানতে হবে। তাহলে এই কবিতার মেইন মেইন থিম গুলো কি আমরা দেখি। তো দেখো বেসিক্যালি 6টা থিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই 6টা থিম কি কি আমরা একটু দেখে নিই। তো চলো প্রথম দিকে আমরা থিমগুলো দেখি। তাহলে দেখো থিমের মধ্যে আমরা প্রথম যে থিমটা পাচ্ছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এমটিনেস অ্যান্ড কালচারাল ডিকে। তাহলে কবিতাটা কি প্রেজেন্ট করছে? এমটিনেস অ্যান্ড কালচারাল ডিকে। মানে আমাদের এই আধুনিক সমাজের যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এমটিনেস তৈরি হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, এলিয়েনেশন। দেখো আমরা জানি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা ডারউইনের কাছ থেকে জেনেছি কি জেনেছি? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে স্ট্রাগল করতে পারবে সে সার্ভাইভ করবে, এবং যে স্ট্রাগল করতে পারবে না সে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। এই যে স্ট্রাগল করতে করতে আমাদের মধ্যে তৈরি হয়েছে একটা এমটিনেস। দেখবে এখন লাভ, ইমোশন এগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। এখন বেসিক্যালি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা এবং মানি। এবং কি আমাদের বাহ্যিক দিয়ে আমাদের যে আউটার ব্যাপারটা, আউটারটা ম্যাটার করে, ইনারটা আর ম্যাটার করে না। তো এই যে ব্যাপার, এই কারণে আমাদের মধ্যে কিন্তু এই স্ট্রাগলের জন্য আমরা একে অপরের প্রতি এতটাই দূরে চলে গেছি যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা এমটিনেস তৈরি হয়েছে। এই এমটিনেস এবং কালচারাল দিকে, দেখো আমাদের কালচারাল দিক দিয়ে আমাদের ডে বাই ডে কিন্তু আমাদের কালচার নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কালচারকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। আমাদের প্রাচীন কালচার বা আমাদের কাস্টমস আমরা কিন্তু ডে বাই ডে সমস্ত কিছুকে হারিয়ে ফেলছি। আমরা কিন্তু এই যুগের তালে একবারে গা ভাসিয়ে দিয়ে টোটালি একটা ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছি, একটা ধ্বংসের দিকে যাচ্ছি। এলিয়েট এটাকে কি বলছেন? এমটিনেস অ্যান্ড কালচারাল ডিকে। কেমন কালচারাল ডিকে আমি বোঝাই একটু।
দেখো এখন কিন্তু মানুষ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করছে, তার সাথে সাথে শ্রেষ্ঠত্বের লড়াই চলছে। কে শ্রেষ্ঠ হবে, কে ওয়ার্ল্ডের মধ্যে সুপ্রিম পাওয়ার হয়ে দাঁড়াবে, এটা মানুষের মধ্যে একটা লড়াই চলে এসেছে। এই লড়াইয়ের ফলে মানুষের যে অরিজিনাল কালচার, মানুষের যে কম্পাশন, যে ভালোবাসা, যে ইমোশন, যে ফিলিংস, সেই কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য প্রথম থিম হিসাবে আমরা কবিতায় কি পাবো? এমটিনেস অ্যান্ড কালচারাল ডিকে। সেকেন্ড কি পাবো? সেকেন্ড পাবো ফেথ অ্যান্ড ফেথলেসনেস। সেকেন্ড কি পাচ্ছি? ফেথ অ্যান্ড ফেথলেসনেস। মানুষের মধ্যে থেকে বিশ্বাস, কিন্তু বিশ্বাস দিন দিন কিসে পরিণত হচ্ছে? অবিশ্বাসে। বিশ্বাস দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো, এটা যদি আমরা একটু পার্সপেক্টিভ দেখে নিই, আমরা 1859 চলে যাই। 1859 চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস পাবলিশড হলো, যেখানে ডারউইন প্রমাণ করে দিলেন যে আমাদের এই যে হিউম্যান বিংদের সৃষ্টি কোনো ভগবান টগবান করেনি। আমরা এককোষী একটা জীব থেকে ডেভেলপ হতে হতে ইভলিউশনের ফলে আমরা কিসে তৈরি হয়েছি? এই বহুকোষী একটা হিউম্যান বিং এ পরিণত হয়েছি। এটা কে বলছে? ডারউইন বলছে। তা ডারউইনের আগে অব্দি মানুষেরা কি বিশ্বাস করতে? 1859 অব্দি মানুষের বিশ্বাস ছিল যে আমাদেরকে, এই হিউম্যান বিংকে ভগবান এই রূপে, এই মানুষ রূপে আকাশ থেকে পৃথিবীতে ছেড়ে দিয়েছে। আমরা এটা বিশ্বাস করতাম। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে প্রথম আঘাত এলো কখন? 1859 চার্লস ডারউইন তার বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস এর মাধ্যমে নিয়ে এলেন। তাহলে এই যে ফেথ, সমস্ত রকম দিক দিয়ে মানুষের যে ফেথ, সেটা স্পিরিচুয়াল ফেথ হতে পারে, সেটা ইমোশনাল ফেথ হতে পারে, সেটা রিলেশনশিপের ফেথ হতে পারে, সেটা যে কোনো রকমের ফেথ হতে পারে, সেই ফেথ গুলো কিন্তু ডে বাই ডে আমার মধ্যে থেকে বা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, এবং ফেথ থেকে একটা ফেথলেসনেস কন্ডিশন তৈরি হচ্ছে, একটা বিশ্বাস থেকে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। এই থিমটাও কিন্তু আমরা হলমেনে পেয়ে যাব। থার্ড কি পাবো? থার্ড পাবো, দেখো, ভায়োলেন্স, পেইন অ্যান্ড সাফারিং। দেখো, এলিয়েট যে সময় কবিতাটা লিখছেন ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট এর পরেই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ওয়ার্ল্ড ওয়ারে এলিয়েট কি দেখেছেন? ভায়োলেন্স দেখেছেন, পেইন দেখেছেন, সাফারিং দেখেছেন। কাদের? আধুনিক মানুষের। কারণ এলিয়েট যে পিরিয়ডটায় বিলং করে, সেই পিরিয়ডটাকে মডার্ন পিরিয়ড বলা হয়, সেখান থেকে মডার্ন পিরিয়ড স্টার্ট হচ্ছে। তাহলে এই মডার্ন পিরিয়ডের একজন কবি হিসাবে তিনি কিন্তু আধুনিক মানুষের দ্বারা সৃষ্ট ভায়োলেন্স, তাদের দ্বারা যে পেইন, তাদের সাফারিং, সব কিছু কিন্তু এলিয়েট নিজেও ফিল করেছেন। তো সেটাও হচ্ছে থার্ড থিম আমাদের কিসের? এই হলমেন কবিতায় আমরা ভায়োলেন্স, পেইন অ্যান্ড সাফারিং খুঁজে পাবো এই কবিতাতে। 4 নাম্বার কি পাচ্ছি? 4 নাম্বার পাচ্ছি দ্য অ্যাবসার্ড সিচুয়েশন। অ্যাবসার্ড কথাটার মানে কি? ইনএক্সপ্রেসিবল সিচুয়েশন। দেখবে আমাদের মনের মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, ফিলিং গুলো রয়েছে, ইমোশন গুলো রয়েছে, আমরা কিন্তু সব সময় সবকিছু এক্সপ্রেস করতে পারি না। আমরা কি করি? অনেক কিছুকে সাপ্রেস করে রেখে দিই, দাবিয়ে রেখে দিই। এই যে প্রত্যেকটা হিউম্যান বিং এইভাবে দাবিয়ে দাবিয়ে তাদের ইমোশন গুলোকে রেখে দিচ্ছে, এই ইমোশন গুলোকে বা এই সিচুয়েশন গুলোকে ইনএক্সপ্রেসিবল সিচুয়েশন বলা হয় বা অ্যাবসার্ড সিচুয়েশন বলা হয়। তাহলে আমাদের মডার্ন মেনদের এই অ্যাবসার্ড সিচুয়েশনটাকেও কিন্তু এই কবিতাটা প্রেজেন্ট করছে, যেখানে আমরা প্রত্যেকে সারে উমরে হাম মর মর কে জিলিয়ে, এই মর মর কে জিলিয়ে, এই যে ব্যাপারটা, এটাকেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি? দ্য অ্যাবসার্ড সিচুয়েশন বা ইনএক্সপ্রেসিবল সিচুয়েশনটাকেও কিন্তু এলিয়েট প্রেজেন্ট করছে। নেক্সট কি? এই যে ইনএক্সপ্রেসিবল, তুমি যখন প্রকাশ করতে পারছো না, সেখান থেকে জন্ম নিচ্ছে 5 নাম্বার থিম, যাকে বলা হচ্ছে এলিয়েনেশন, মানে একাকিত্বতা। তুমি যখন তোমার ফিলিংস এক্সপ্রেস করতে পারছো না, তখন তুমি কিসে ভুগছো? একাকিত্বতায় ভুগছো। তুমি একা হয়ে যাচ্ছ। তোমার আশেপাশে সবাই আছে, বাড়ির লোক আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আড্ডা মারতে যাওয়া আছে, ঘুরতে যাওয়া আছে। যদিও এখন সেগুলো নেই, এখন বন্ধ হয়ে গেছে লকডাউনের জন্য, করোনা প্যান্ডেমিকের জন্য, কিন্তু সবই ছিল, আবার সবই ভবিষ্যতে আসবে। আড্ডা মারা, ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ঝালমুড়ি খাওয়া, সিনেমা দেখতে যাওয়া। বাট সব কিছুর মধ্যেও কিন্তু তুমি তোমার যে ইমোশন, সেই ফিলিং গুলোকে ইনএক্সপ্রেসিবল ওয়েতে রেখে দিয়েছো, এবং তুমি কিন্তু একা হয়ে গেছো, এলিয়েনেশনে ভুগছো। এই যে থিম অফ এলিয়েনেশন, এই থিম অফ এলিয়েনেশনটাকেও দেখানো হয়েছে এই কবিতায়। দেখো, আমরা প্রত্যেকেই জানি একা এসেছি, একা বাঁচতে হবে, একা যেতে হবে।
এই একাকিত্বকেও কিন্তু এলিয়েট প্রেজেন্ট করছে। আর 6 নাম্বার থিম হচ্ছে একাকিত্বর ফলেই তৈরি হওয়া আমাদের জীবনের কি মোনোটোনাস ওয়ে অফ লিভিং, বা আমাদের লাইফের যে মোনোটনি, যে দুঃখ, যে ফ্রাস্ট্রেশন। দেখো আমাদের মনে হয়, আমাদের কি মনে হয় যে আমি হয়তো এটা পেয়ে গেলে খুশি হয়ে যাব জীবনে, কিন্তু ওটা পাওয়ার পরেও কিন্তু আমাদের লাইফের মোনোটনি শেষ হয় না। আমরা প্রত্যেকেই কিন্তু কেউই বলতে পারবো না যে আমি বেঁচে আছি বা আমি ভালো আছি। আমরা প্রত্যেকেই কিন্তু একটা মোনোটোনাস সিচুয়েশনের মধ্যে রয়েছি, একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশনের মধ্যে রয়েছি। কেউ ইকোনমিক্যালি ফ্রাস্ট্রেটেড, কেউ ইমোশনালি ফ্রাস্ট্রেটেড, কেউ সোশ্যালি ফ্রাস্ট্রেটেড, কেউ হয়তো ইন্টারনালি ফ্রাস্ট্রেটেড। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ফ্রাস্ট্রেশন বা প্রত্যেকের মোনোটোনি কিন্তু আলাদা, প্রত্যেকের এলিয়েনেশন কিন্তু আলাদা। এলিয়েট কিন্তু এই থিমটাকেও প্রেজেন্ট করছে তার কবিতা কিসে? হলোম্যানে। তাহলে বুঝতে পারছো এই 6টা থিমের ওপর হলোম্যান কবিতা রয়েছে। emptiness and cultural decay, faith and faithlessness, violence, pain, suffering, the absurd or inexpressible situation, alienation, and the monotonous way of living of the modern men। তাহলে মডার্ন মেনদের যে টোটাল সিচুয়েশন, আমাদের আধুনিক মানুষদের যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এন্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই কারণে যে মডার্ন সিচুয়েশন বা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটাই কিন্তু এলিয়ট তার কবিতায় খুব সুন্দর করে বোঝাচ্ছেন। থিমে আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট পয়েন্ট দেখে নিই। নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? দ্য স্ট্রাকচার এন্ড স্টাইল। তাহলে কবিতার স্ট্রাকচার কেমন, কবিতার স্টাইলটা কেমন? দেখো এই কবিতার স্ট্রাকচারটাকে আমরা বেসিক্যালি বলতে পারি ব্রোকেন স্ট্রাকচার। কি বলতে পারি? ব্রোকেন স্ট্রাকচার। এই কবিতাটা এলিয়ট ব্রোকেন ইমেজারি এবং ব্রোকেন যে রাইমিং প্যাটার্ন ইউজ করেছেন, কোনো রাইম নেই, কোনো রিদিম নেই, তিনি একটা ব্রোকেন স্ট্রাকচারে দেখিয়েছেন। আমরা যদি ফার্স্ট স্ট্যান্জার সাথে সেকেন্ড স্ট্যান্জা মেলাতে যাই, মিল খুঁজে পাবো না, কিন্তু ইন্টারনালি একটা কানেকশন রয়ে গেছে। এর মাধ্যমে এলিয়ট কি করেছেন? তিনি এক্সপ্রেস করেছেন, এই ব্রোকেন স্ট্রাকচারের মধ্যে এক্সপ্রেস করছেন। কি এক্সপ্রেস করছেন? দ্য ব্রোকেন অ্যাপিয়ারেন্স অফ আওয়ার সিভিলাইজেশন। আমাদের এই যে সমাজ, নামেই সিভিলাইজেশন আছে, এটা টোটালি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে অনেক দিন আগে, বহু যুগ আগে। কবে ভেঙে গেছে, কবে ইমোশন, কবে ভালোবাসা, কবে লাভ, কবে কম্পেশন, সব দূর হয়ে গেছে। এখন যা আছে কি? হেট্রেড আছে, ওয়ার আছে, ভায়োলেন্স আছে, ফ্রাস্ট্রেশনস আছে, আমাদের ফিউটিলিটি আছে। এই জায়গাটাকে এলিয়ট প্রেজেন্ট করছেন, দ্য ব্রোকেন অ্যাপিয়ারেন্স অফ আওয়ার সিভিলাইজেশন। এছাড়া এই যে কবিতাটার 5টা সেকশন আছে, কবিতার কটা সেকশন আছে? 5টা সেকশন আছে, বা 5টা স্ট্যান্জা বলতে পারি আমরা। স্ট্যান্জা না বলে আমরা পার্ট বলবো বা সেকশন বলবো। এই 5টা সেকশন আছে, এই 5টা সেকশন কিন্তু একে অপর থেকে আলাদা। দেখে মনে হবে একে অপর থেকে আলাদা। প্রথম সেকশনে তুমি যেটা পড়বে, সেকেন্ড সেকশনে কিন্তু অন্য জিনিস পড়বে। বাট এইগুলোর মধ্যে একটা বেসিক যে থিম, বেসিক যে থিমাটিক্যালি একটা ইন্টারলিঙ্কড হয়ে আছে। প্রত্যেকটা সেকশন কিন্তু একটা সেকশন আগের সেকশনটাকে ডেভেলপ করতে সাহায্য করছে। এবং এই কবিতাতে যে স্পিকার, সেই স্পিকারকে দেখতে পাবো, সে তার ইন্টেরিয়র মনোলোগ, মানে তার মনের ভেতরের জমে থাকা যে ফিলিংস, সে একা একা প্রকাশ করে চলেছে। এবং কবি কবি এমন স্টাইলে লিখেছেন যে কবি নিজে এই কবিতায় ইম্পার্সোনাল রয়েছেন, মানে তিনি কি করেছেন? অবজেক্টিভ কোরিলেটিভ ইউজ করেছেন। কারণ আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আমি বলেছি যে এলিয়ট কবিতাতে ডাইরেক্টলি তার ইমোশন গুলোকে প্রকাশ করতেন না। এলিয়ট কি করতেন? কিছু একটা জিনিসের মাধ্যমে প্রকাশ করতেন। দেখো ওয়ার্ডসওয়ার্থ বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিং। মনের মধ্যে জমে থাকা ফিলিং গুলোকে ঝরঝর করে প্রকাশ করে দেওয়াই কবিতা। কে বলছেন? ওয়ার্ডসওয়ার্থ বলছেন। বাট এলিয়ট এই কথা বলছেন না। এলিয়ট কি বলছেন? পোয়েট্রি ইজ নট দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, বাট ইট ইজ অ্যান এসকেপিং ফ্রম পার্সোনালিটি। তাহলে এলিয়ট কি বলছেন? এসকেপিং ফ্রম পার্সোনালিটি। এই যে এসকেপিং, এলিয়টও কিন্তু তার কবিতা ন্যারেট করতে গিয়ে তিনিও কিন্তু এসকেপ করছেন। তিনি তার কবিতার যে স্পিকার, সেই স্পিকারের যে ইমোশন গুলোকে ডাইরেক্টলি প্রকাশ করছেন না। তিনি বিভিন্ন মিডিয়াম ইউজ করছেন, বিভিন্ন অ্যালিউশন ইউজ করছেন, বিভিন্ন ইমেজারি ইউজ করছেন, বিভিন্ন রেফারেন্স ইউজ করছেন, ইন্টারটেক্সচুয়ালিটি করছেন। বিভিন্ন জিনিসের মাধ্যমে তিনি তার স্পিকারের যে ইন্টেরিয়র মনোলোগ, ভেতরের মধ্যে জমে থাকার যে সমস্ত ফিলিং গুলোকে প্রকাশ করছেন, এবং স্পিকার
সেটা প্রকাশ করে যাচ্ছে কে? একা একাই। তাহলে বুঝতেই পারছি, দেখো স্ট্রাকচারটা ব্রোকেন স্ট্রাকচার, এবং এই ব্রোকেন স্ট্রাকচার 5টা সেকশনে ডিভাইড হয়েছে। 5টা সেকশন থিমাটিক্যালি ইন্টারলিঙ্কড হয়ে গেছে, এবং এর মাধ্যমে কবি কি করছেন? আমাদের এই ব্রোকেন অ্যাপিয়ারেন্স অফ আওয়ার সিভিলাইজেশন এটাকে প্রকাশ করছেন। এবং এই কবিতার যে স্পিকার, সেই স্পিকার তার ইন্টেরিয়র মনোরোগের মাধ্যমে প্রকাশ করছে। এবং এলিয়ট এখানে একটা ইম্পার্সোনাল বা অবজেক্টিভ কোরিলেটিভ ইউজ করছেন। তিনি ডাইরেক্টলি স্পিকারের ইমোশন গুলোকে প্রকাশ করছেন না, তিনি ইনডাইরেক্টলি কোনো ফ্রেজ, কোনো থিম বা কোনো ইমেজ বা কোনো সিম্বল বা কোনো ইন্টারটেক্সচুয়াল ওয়েতে তিনি তার ইমেজগুলোকে প্রকাশ করছেন। তাহলে এটা হচ্ছে আমাদের কবিতার স্ট্রাকচার অ্যান্ড স্টাইল। বেসিক্যালি আজকের যে ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আজকের ক্লাসটা আমরা কি করছি? এখানেই বেসিক্যালি শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে কি করব? পরবর্তী ক্লাসে আমরা এই যে কবিতাটার টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। বুঝতেই পারছো 5টা সেকশন আছে, কবিতাটা অনেকটাই বড় হতে চলেছে এবং বড় কবিতা। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব? টেক্সটটাকে অ্যানালাইসিস করব। আজকে আমি টোটাল কবিতার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এরপরে যদি ইন্ট্রোডাকশন নিয়ে কারো কিছু প্রবলেম থাকে তাহলে সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। এবং আমার এই ক্লাসের যে ক্লাসটা আমি নিলাম, সেই ক্লাসের যদি পিডিএফ নোট কেউ ডাউনলোড করতে চাও, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? আর চেষ্টা করো কবিতাটাকে ভালো করে, মানে পুরো টোটালি ইন্ট্রোডাকশন ক্লাসটাকে ভালো করে বোঝার, তাহলেই কিন্তু কবিতাটাকে বুঝতে পারবে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাই হ্যাপি থাকবে, সবাই স্যানিটাইজ থাকবে। সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।